অবশেষে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের জালে পড়লেন পুলিশের সাবেক প্রভাবশালী আইজি বেনজির আহমেদ। শুধু সাবেক তিনিই নন, তার স্ত্রী সন্তানের নামে বেনামে সম্পদও অনুসন্ধান করবে সংস্থাটি। বেনজির পরিবারের সম্পদ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে ৩ সদস্যের অনুসন্ধানী দল। দুদকের সচিব জানিয়েছেন, অনুসন্ধানে যা বেরিয়ে আসবে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের নামে বেনামে বিপুল সম্পদের ফিরিস্তি তুলে ধরে ৩১ মার্চ একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে বলা হয়, স্ত্রী ও ২ কন্যার নামে অঢেল সম্পদ গড়েছেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। ৫টি প্রতিষ্ঠানে বেনজিরের বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র রয়েছে বেনজির আহমেদের। এছাড়া তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে। অবশ্য এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তায় দাবি করেন এসব কিছু অসত্য। যদি কেউ প্রমাণ করতে পারেন, আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। এমন প্রেক্ষাপটে বেনজির আহমেদের সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে রবিবার দুদকে আবেদন করেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। বাংলাদেশের পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হবেন এবং দেশে তাও কিছু যারা সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে। আর যারা অসৎ আছেন তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন যে আমরা সবাই, যদি এটা সত্য হয়ে থাকে ওনার বিরুদ্ধে অভিযোগ, তারা বলবে যে আমরা সবাই বেনজির হইতে চাই। এটার জন্য আমার কাছে মনে হয়েছে এই দেশের জন্য এটা ভয়ানক একটা বিষয়, এটা ইনকোয়ারি হওয়া দরকার। পরিষ্কার হাইকোর্ট আছে। এরপর দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন সালাউদ্দিন রিগেন নামের আরেক আইনজীবী। সোমবার দুদক সচিব জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিগত ৩১ মার্চ ২০২৪ তারিখ সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, অনুসন্ধানের প্রয়োজনে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কমিশন সভায় ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীনই আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হবে। অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে শিগগিরই চিঠি পাঠাবে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বিষয়টি নিয়ে আরো একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। খুরশিদ আলম খান, আপনাকে স্বাগত। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আজকের ঘটনাও জানেন, তদন্তের বিষয়টিও শুনতে পেয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে, সচিব বললেন যে গণমাধ্যমে খবর আসার পরে এর আগেই সিদ্ধান্ত হয়েছে অনুসন্ধান করার, কিন্তু এতদিন পরে জানানো হলো। মানে বিষয়টা কতটুকু আপনি জানেন বা বিষয়টা কি সেরকম কিনা? কারণ আমরা এর মধ্যে জানি যে সংসদ সদস্য এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি অভিযোগ করেছেন গতকাল, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা খবরটা জানতে পারলাম। একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, দেখুন, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে গত 18ই এপ্রিল আপনার কমিশন সভায়। এর আগেও এটা প্রিলিমিনারি ডিসকাশন হয়েছিল খবরের কাগজে আসার পরে, কিন্তু এখানে কমিশন সভার মধ্যে 2 জন কমিশনার দেশের বাইরে ছিলেন। একজন চিকিৎসার জন্য ভারতবর্ষে ছিলেন, আরেকজন ওনার একটি ব্যক্তিগত ব্যাপারে উনি মনে হয় দেশের বাইরে ছিলেন। কাজেই এটা কমিশন সভা মিনস 3 জন কমিশনার, 2 জন কমিশনার, একজন চেয়ারম্যান অবশ্যই থাকতে হবে। এখন যেহেতু 2 জন কমিশনার দেশের বাইরে ছিলেন, সে কারণে কমিশন সভা করতে 18 তারিখ সময় নির্ধারণ করা হয়েছিল এবং নির্ধারিত 18 তারিখ কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গণমাধ্যম অথবা ব্যারিস্টার সাইদুল হক সুমন অথবা রিগেন ওনারা যে স্টেপগুলি নিয়েছেন অ্যাজ এ পাবলিক স্পিরিটেড পার্সন, ওনারা হয়তো এই তথ্যগুলো হয়তো বা ওনারা জানেন।
কিন্তু মানে সেটা 18 তারিখে সিদ্ধান্ত হলে মানে গণমাধ্যমকে জানাতে 23-22 তারিখ সময় লাগলো, এটা নিয়ে তো একটা প্রশ্ন উঠতে পারে, সেটা আমি জানি না। দেখুন, হ্যাঁ, গণমাধ্যম তো আমার কাছে জানতে চাইতে হবে। এই যেমন আপনি আমার কাছে এখন জানতে চাইছেন যে গতকাল সুমন ব্যারিস্টার দরখাস্ত দিল, এটা আপনারা আগেই সিদ্ধান্ত নিয়েছেন, ব্যাপারটা কি? গণমাধ্যম জানতে চাইতে হতো, তারা হয়তো ওই সময় জানতো না, অথবা কমিশনও সেটা সিদ্ধান্ত জানায়নি, কারণ কমিশন সিদ্ধান্তের পরে সিদ্ধান্ত আকারে ওটা প্রত্যেকের সই হতে হয়, অফিসিয়াল মেমো হতে হয়, অনেক কিছু প্রসিডিউরাল ব্যাপার আছে। কাজে সেগুলো কমপ্লিট করার আগে তো গণমাধ্যমকে এটা জানানো আমি মনে করি তো উচিত না। অবশ্যই গণমাধ্যমকে সবকিছু জানাবে, দুদিকের প্রত্যেকটা কাজ খুব ট্রান্সপারেন্ট ওয়েতে যে হচ্ছে এটা গণমাধ্যমকে জানানো উচিত, এবং প্রত্যেকটা স্টেপ স্টিল জানানো হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো, যেহেতু এটা কমিশন সভা বসতে একটু বিলম্ব হয়েছে দুজন বাইরে থাকার কারণে, আর আনুষঙ্গিক যে অফিসিয়াল ফর্মালিটিস সে কারণে, এবং সেটা আনইউজুয়াল কোনো আপনার না, ডিলে না। 19-20 কিন্তু ছিল শুক্র শনি ওয়ার্কিং, এটা হলিডে ছিল 19-20, 18 তারিখ ছিল এই গেল সপ্তাহের লাস্ট ওয়ার্কিং ডে। কাজে এটা আমার মনে হয় আনইউজুয়াল কোনো ডিলে না। জি, ঠিক আছে, এবার এটার তদন্ত প্রক্রিয়া চলুক, পরবর্তীতে হয়তো আরো বিষয়গুলো জানা যাবে। কিন্তু একটু যদি পেছনের দিকে তাকাই, 2014 সালে আজকে সাংবাদিকরাও প্রশ্ন করেছিলেন যে 2014 সালে একটা অভিযোগ এসেছিল এই একই ব্যক্তির বিরুদ্ধে, কিন্তু তখন নাকি তদন্তে তেমন কোনো কিছু পাওয়া যায়নি বলে সেটি ডিসলভ হয়ে গেছে। এখন এটি নিয়েও তো এখন মানুষের মধ্যে প্রশ্ন আসতে পারে, এর আগে সাবেক আইজিপি নূর মোহাম্মদ, তিনি এমপি ছিলেন, মরক্কোতে রাষ্ট্রদূত থাকা অবস্থায় তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল, এবং তখন দুদকের পক্ষ থেকে বলা হয়েছিল তারা অবাক এত টাকা আসে থেকে, কিন্তু সেটারও কোনো সমাধান আজ অবধি হয়নি। মানে ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে কিনা? হ্যাঁ, স্বাভাবিক, মানুষের মধ্যে প্রশ্ন আসা তো খুবই স্বাভাবিক। যারা খুব কনসাস সিটিজেন তাদের তো অত্যন্ত স্বাভাবিক। কিন্তু কথা হলো, এই যে আইজিপির বিরুদ্ধে যেই ওটা শুরু হয়েছে, এটা কিন্তু তদন্ত নয়, এটা অনুসন্ধান। আর 14 সালে আপনি যেটার কথা বলছেন, এখন যে নতুন অনুসন্ধানটা এটা শুরু হয়েছে, নিশ্চয়ই 14 সালের বিষয়টা খতিয়ে দেখা হবে। কারণ মানুষের সম্পদ অনেক সময় দিন দিন বাড়ে, অনেক সময় দিন দিন কমে। কাছে 14 সালের নথিও দেখা হবে। আর যিনি আইজিপি ফরমার মিস্টার নূর মোহাম্মদ, ওনার যদি সেটা থাকে, এটাও অবশ্যই খতিয়ে দেখা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, নাম্বার 1। নাম্বার 2, এখানে কে আইজি নূর মোহাম্মদ, কে আইজি বেনজির আহমেদ, এটা দুদকের কাছে মুখ্য বিষয় না। ব্যক্তি কখনো দুদকের কাছে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো দুর্নীতি। দুর্নীতির গন্ধ যদি পাওয়া যায়, সেটা আইজি নূর মোহাম্মদ হোক, আইজি বেনজির আহমেদ হোক, কেউ ছাড় পাবে না, এতটুকু আপনি নিশ্চয়তা রাখেন। জি, কিন্তু মানে ছাড় পাবে না, বিচারটা কবে হবে, অনুসন্ধান কতদিন লাগবে, কতদিন পরে আমরা জানতে পারবো যে আসলে হ্যাঁ তাদের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হয়েছে? কারণ আমি যদি একদম স্পেসিফিকলি নূর মোহাম্মদের কথাই বলি, এটা আজকের ঘটনা নয়। তিনি মরক্কোর রাষ্ট্রদূত হয়ে অবসর নিয়ে আসার পরে এরপরে 2 দফা এমপি হয়েছেন, তারপরেও এটার কোনো কিছু হয়নি। তখন তো মানুষই, আমি যেটা বললাম, সাধারণ মানুষের প্রশ্নটা থাকে যে হ্যাঁ ক্ষমতার কারণে কি এগুলো পিছিয়ে যায় কিনা। না না, এটা মোটেও ঠিক না। ক্ষমতাসীন অনেক দলের বিরুদ্ধে ইনকোয়ারি তদন্ত হচ্ছে, ট্রায়ালও হচ্ছে। এখন মানে আপনার অনুসন্ধান 3 সদস্য বিশিষ্ট বেনজির আহমেদের বিরুদ্ধে যে অনুসন্ধান কমিটি হয়েছে, এবং পত্রিকায় যে রিপোর্টগুলো আসছে বা দুদক যেই তথ্যগুলো কালেক্ট করছে, এটা প্রত্যেকটা অর্গানকে, ডিপার্টমেন্টকে তাদেরকে চিঠি দিয়ে এটা জানাতে হবে এই ধরনের প্রপার্টি মিস্টার বেনজির বা তার ওয়াইফ বা তার মেয়েদের মধ্যে আছে কিনা। তাদের থেকে যখন রিপ্লাই আসবে, সকল সেগুলি ডাটা অ্যানালাইসিস করবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট। ধরেন রাজু, ল্যান্ড রেজিস্ট্রি অফিস, তারপর ধরেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স স্যাল, বিএফআই, প্রত্যেকটা অর্গান থেকে ডাটা কালেকশন করা হবে। ডাটা কালেকশন করতে তো সময় সাপেক্ষ ব্যাপার। যদিও আমাদের দুর্নীতি দমন কমিশন বিধিমালায় একটি নির্ধারিত সময়সীমা আছে অনুসন্ধান কার্যের, অনেক সময় যৌক্তিক কারণে সেটা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয় না, আবার এই কারণে লেন্দি হয় বলে আপনি মনে করেন? জি, আমরা অপেক্ষায় থাকলাম যে আসলে না, আমি যদি তথ্য পেতে বিলম্ব ঘটে তাহলে তো হবেই। জি, অবশ্যই আমরা অপেক্ষায় থাকলাম বেনজির আহমেদের বিষয়টা নিয়ে কি হয়। আপনাকে অনেক ধন্যবাদ খুরশিদ আলম খান, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।